আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসএসসি 2026 ব্যাচের জন্য নির্ধারিত বাংলা ডিজিটাল একাডেমির লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। বাংলা ডিজিটাল একাডেমি থেকে আমরা ধারাবাহিকভাবে এসএসসি 2026 ব্যাচে বাংলা A+ প্রস্তুতি সম্পন্ন করব এবং আমাদের এই পেজে যুক্ত থেকে কমেন্ট করে আপনারা জানাতে পারেন যে কোন কোন টপিক আপনাদের সমস্যা রয়েছে এখন পর্যন্ত এবং যেগুলো আপনারা পড়তে চান। আজকে আমরা ক্রিয়া বিশেষণ নিয়ে আলোচনা করব। এটি আমাদের পরিচ্ছেদ যে 22 সেখানে রয়েছে। পরিচ্ছেদ 22 বলছে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণের সংজ্ঞায়নে আমরা যেতে হলে আমরা প্রথমে দুটি বাক্য লিখেছি, এই দুটি বাক্য আমরা খেয়াল করব এবং বাক্য দুটি ক্ষেত্রে প্রথমে আমরা পাচ্ছি যে লিমন ভালো ছেলে, এখানে একটি পদ রয়েছে ভালো। আবার দ্বিতীয় বাক্যেও এটি 1 নম্বর বাক্য, এটি 2 নম্বর বাক্য। তো প্রথম বাক্যে লিমন ভালো ছেলে আর দ্বিতীয় বাক্যে লিমন ভালো খেলছে। এই দুটি বাক্যের মধ্যে যে ভালো, এর মধ্যে কোনো পার্থক্য রয়েছে কিনা সেটি কমেন্ট করে আপনারা জানান যে এটি আসলে কোন পদ। ভালো এটি কোন পদ? এই যে ভালো, দ্বিতীয় যে বাক্যে ভালো, এটি কোন পদ? তাহলে ভালো বা মন্দ, দোষ গুণ অবস্থা যদি থাকে সেটি আসলে কি বোঝায় সেটি আমরা দেখব। তাহলে কোন ক্ষেত্রে ভালো কোন পদ গ্রহণ করবে সেটি কিন্তু আমাদের আলোচ্য বিষয়। অনেকে আমরা এখানে বলতে পারি যে স্যার ভালো হচ্ছে বিশেষণ, কারণ ভালো বলতে ভালো বিষয়কে বোঝাচ্ছে, একটা গুণ বোঝাচ্ছে, তাই এটি বিশেষণ। মূলত ভালো বললেই যে ভালো থাকলেই যে বিশেষণ সেটি কিন্তু নয়। তাহলে এখানে যে ভালো রয়েছে এটি বলতে কি, এটিও কি বিশেষণ? তাহলে বিশেষণ এবং ক্রিয়া বিশেষণের মধ্যে একটি পার্থক্য রয়েছে, মৌলিক পার্থক্য, সেটি আমাদেরকে বুঝতে হবে। বিশেষণ বলবো আমরা তখনই যখন তারপরে একটি বিশেষ্য বা নাউন থাকছে। খেয়াল করুন যে এই ভালো শব্দটি একটি শব্দ একটি নাউনকে বিশেষায়িত করেছে, ফলে এটি খুব গুরুত্বপূর্ণ। কিন্তু নিচের যে ভালো শব্দটি রয়েছে সেটি কাকে বিশেষায়িত করছে? এটি কি কোনো নাউন? মোটেও নয়, এটি হচ্ছে ক্রিয়া। ফলে ভালো শব্দ থাকলেই যে সেটি বিশেষণ হবে এমন কোনো কথা নেই। শুধুমাত্র বিশেষণ বলতে আমরা বুঝতে পারছি যে পদ নাউনকে বা বিশেষ্যকে বিশেষায়িত করে বা সর্বনামকে, সেটিকে আমরা বলবো বিশেষণ। আর যেটি ক্রিয়াকে বিশেষায়িত করবে সেটিকে আমরা বলবো ক্রিয়া বিশেষণ। অর্থাৎ ক্রিয়া বিশেষণ বলতে আমরা বুঝতে পারছি ক্রিয়া বিশেষণ বলতে আমরা কি বুঝতে পারছি সেটি হচ্ছে ক্রিয়ার দোষ গুণ অবস্থা ইত্যাদি প্রকাশ করবে। তাহলে আমাদের যে আজকের আলোচ্য টপিক সেটি হচ্ছে ক্রিয়া বিশেষণ, এবং এই ক্রিয়া বিশেষণ বলতে আমরা বুঝতে পারবো যে বিশেষণ, অর্থাৎ যে বিশেষণ ক্রিয়াকে বিশেষায়িত করবে সেটি হচ্ছে ক্রিয়া বিশেষণ, আর যে শব্দটি নাউনকে বা বিশেষ্য পদকে বিশেষায়িত সেটি হচ্ছে বিশেষণ। বিশেষণ এবং ক্রিয়া বিশেষণের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে ক্রিয়া বিশেষণ হতে হলে অবশ্যই সেই পদটির পরে কি থাকবে? একটি ভার্ব বা ক্রিয়া থাকবে। এই যে এখানে রয়েছে ক্রিয়া, আর এখানে কি রয়েছে? ছেলে, এটি হচ্ছে বিশেষ্য বা নাউন। তার মানে দাঁড়াচ্ছে যে ভালো মন্দ পদ যাই থাক না কেন সেটি কার আগে বসেছে এটি গুরুত্বপূর্ণ। যেহেতু নাউনের আগে বসেছে তাই সেটি হচ্ছে বিশেষণ।
বিশেষণ বা অ্যাডজেক্টিভ। এটি হচ্ছে অ্যাডজেক্টিভ বা বিশেষণ। আর ক্রিয়ার সামনে যেহেতু বসেছে, ক্রিয়ার অবস্থা বোঝাচ্ছে, তাই এটি হচ্ছে ক্রিয়া বিশেষণ বা অ্যাডভার্ব। ক্রিয়া বিশেষণ বলতে আমরা বুঝবো অ্যাডভার্ব। তাহলে ক্রিয়া বিশেষণ চেনার উপায় কি? ক্রিয়া বিশেষণ চেনার খুব চমৎকার একটি কৌশল রয়েছে এবং সেই কৌশলটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। কৌশলটি কিরকম? যখন আমরা ক্রিয়াকে প্রশ্ন করব, ক্রিয়াকে আমরা প্রশ্ন করব কিভাবে? এই যে ক্রিয়া, একে প্রশ্ন করব কি দিয়ে? খেয়াল করি, যেকে আমরা প্রশ্ন করব কখন, কোথায় এবং কিভাবে। ক্রিয়াপদকে যখন আমরা প্রশ্ন করব when, where বা how, এই তিনটি যে শব্দ রয়েছে সেটি দিয়ে যখন আমরা ক্রিয়াকে প্রশ্ন করব তখন আমরা ক্রিয়া বিশেষণ পেয়ে যাব। তার মানে ক্রিয়া বিশেষণ চেনার কৌশল, ক্রিয়া বিশেষণ চেনার কৌশল। ক্রিয়া বিশেষণ চেনার কৌশল হচ্ছে ক্রিয়াকে প্রশ্ন করতে হবে কখন দ্বারা, ক্রিয়াকে প্রশ্ন করতে হবে কোথায় দ্বারা, ক্রিয়াকে প্রশ্ন করতে হবে কিভাবে দ্বারা। এবং যদি উত্তর আমরা পেয়ে যাই তাহলে অবশ্যই সেটি ক্রিয়া বিশেষণ, যার ইংরেজি হচ্ছে অ্যাডভার্ব। এবং এই যে ক্রিয়া বিশেষণ বা অ্যাডভার্ব, সেটি কিন্তু আমাদের বোঝার ক্ষেত্রে, চেনার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই তিনটি প্রশ্ন, মাত্র তিনটি প্রশ্নই কিন্তু এটিকে চেনাতে পারে। ফলে বাংলার পাশাপাশি ইংরেজির ক্ষেত্রেও কিন্তু আমাদের এটি কাজে লাগবে। কিরকম? আমরা যদি বলি লিমন সকালে পড়ে, একটি বাক্য লিখলাম, লিমন বাড়িতে পড়ে, লিমন আন্তরিকভাবে পড়ে। তাহলে দেখুন এখানে আমরা তিনটি শব্দ লিখেছি। এবার আমরা এটিকে প্রশ্ন করব কিভাবে পড়ে। প্রশ্ন করুন কখন পড়ে, লিমন কখন পড়ে, when, অ্যাডভার্ব অফ টাইম। এই যে সকালে পড়ে, এটি দিয়ে আমরা বুঝতে পারছি যে সময়কে নির্দেশ করছে, তাহলে এটি হচ্ছে সময়। তার মানে এখানে আমরা অ্যাডভার্ব পেয়ে যাচ্ছি সকালে। তাহলে আমরা বলবো সকালে, এটি হচ্ছে ক্রিয়া বিশেষণ। আমরা এটি আরেকটি খেয়াল রাখবো যে এবার আমরা বাক্য লিখবো এরকম, লিমন পড়ে। একই বাক্য খালি ঘুরিয়ে লিখছি। খেয়াল করুন, লিমন সকালে পড়ে
লিমন বাড়িতে পড়ে, তাহলে কোথায় পড়ে? হোয়ার। পড়ে একে প্রশ্ন করব, লিমন পড়ে কোথায় পড়ে? যদি বলি কখন পড়ে তখন কিন্তু এখানে উত্তর নাই। যদি বলি কোথায় পড়ে তাহলে বাড়িতে পড়ে, এটা একটি প্লেস, যা জায়গার নাম, ফলে এটি হচ্ছে ক্রিয়া বিশেষণ। আবার যখন বলছি লিমন পড়ে, এই পড়েকে প্রশ্ন করছি কিভাবে? কিভাবে প্রশ্ন করছি, কিভাবে দ্বারা, কিভাবে দ্বারা প্রশ্ন করছি, তখন কিন্তু উত্তর পাচ্ছি আন্তরিকভাবে। এটিকে আমরা বলতে পারতাম যে লিমন ধীরে পড়ে, বা লিমন ফাঁকিবাজি করে পড়ে, অনেক কিছুই হতে পারে। মূল বিষয় হচ্ছে প্রশ্ন করতে হবে তিনটি দ্বারা। তিনটি কি? কখন, কোথায়, কিভাবে। তাহলে কিভাবে পড়ে, উত্তর পাচ্ছি আন্তরিকভাবে পড়ে, তাহলে এটি হচ্ছে ক্রিয়া বিশেষণ। আমি সংক্ষেপে লিখলাম ক্রি-বি, অর্থাৎ ক্রিয়া বিশেষণ। এরপর আমি প্রশ্ন করছি যে লিমন কোথায় পড়ে। যখন প্রশ্ন করছি কোথায়, তখন উত্তর পাচ্ছি বাড়িতে পড়ে, তাহলে অ্যাডভার্ব অফ প্লেস, অর্থাৎ এটি স্থানকে বোঝাচ্ছে। এরপর আমরা পাচ্ছি কখন পড়ে। লিমন কখন পড়ে, প্রশ্ন করছি যে লিমন কখন পড়ে। কখন পড়ে বললে উত্তর পেয়ে যাচ্ছি আমরা সকালে পড়ে, এই যে সকালে। ফলে এটি কিন্তু সুস্পষ্টভাবে আমাদেরকে নির্দেশ করছে যে এটি ক্রিয়া বিশেষণ। তার মানে ক্রিয়া বিশেষণ চেনার কৌশল হচ্ছে, এই যে এখানে আমরা লিখেছি, চেনার কৌশল হচ্ছে এই কখন, কোথায় এবং কিভাবে, এই তিনটি দিয়ে আমরা যদি প্রশ্ন করি তাহলে ক্রিয়া বিশেষণ পাব। আশা করি আমরা খুব সহজে বুঝতে পেরেছি। এবার আমরা আরো কিছু উদাহরণ দিয়ে বিষয়টি স্পষ্ট হব। আরেকটি উদাহরণ দিব, এখানে একটা লিখেছি, আমরা আরেকটি উদাহরণ এখানে লিখব চেনার ক্ষেত্রে। আমরা যদি বলি রকেট, রকেট আকাশে চলবে। আবার যদি বলি রকেট দ্রুত চলবে, এখানেও কিন্তু আমরা একই যে প্রশ্নের উত্তর পাচ্ছি। এটিকে যদি বলি চলবে, এটি হচ্ছে ভার্ব বা ক্রিয়া, তার মানে ক্রিয়া বিশেষণ হতে হলে তাকে অবশ্যই ক্রিয়ার পূর্বে বসতে হবে। ক্রিয়ার পূর্বে না বসলে সে কোনোভাবেই ক্রিয়া বিশেষণ হতে পারবে না, কারণ তারপর যদি নাউন থাকে তাহলে শুধু বিশেষণ হয়ে যাবে। ফলে বিশেষণের কাজ কি? নাউন বা প্রোনাউনকে বিশেষিত করা, আর ক্রিয়া বিশেষণের কাজ কি? ক্রিয়াকে বিশেষায়িত করা। ফলে যখন বলছি যে 4টা বাজে চলবে, তাহলে 4টা বাজে চলবে বললে এটি সময়কে নির্দেশ করে। কখন চলবে, এটি হচ্ছে কখন বললে উত্তর দিচ্ছে 4টা বাজে। আর যদি বলি কোথায় চলবে, তাহলে প্লেস, আকাশে।
আর যদি বলি কিভাবে, কিভাবে একে প্রশ্ন করছি, কিভাবে চলবে, কিভাবে চলবে যখন প্রশ্ন করছি তখন এই দ্রুত উত্তরটা পেয়ে যাচ্ছি। ফলে এখানে একটি গুরুত্বপূর্ণ কৌশল হচ্ছে ক্রিয়া বিশেষণ বুঝতে হলে আমাকে প্রশ্ন করতে হবে যে কখন, তারপর কোথায় এবং কিভাবে দ্বারা প্রশ্ন করলে আমরা ক্রিয়া বিশেষণ বুঝতে পারব। তাহলে ক্রিয়া বিশেষণ আর বিশেষণের মধ্যে মৌলিক পার্থক্য দাঁড়ালো যখন কোনো শব্দের পরে নাউন থাকবে বা বিশেষ্য পদ থাকবে সেই শব্দটি হবে বিশেষণ। আর যদি ক্রিয়া থাকে তাহলে ক্রিয়ার সামনে যে শব্দটি বসবে সেটি হবে ক্রিয়া বিশেষণ। আর যদি দুইটা বসে তাহলে সেটি হবে ক্রিয়া বিশেষণ বর্গ। আমরা যখন বর্গ অধ্যায়ে আলোচনা করব তখন এই বিষয়টি কিন্তু সামনে আসবে। ফলে আমরা এখানে পাচ্ছি যে ক্রিয়া বিশেষণ আর বিশেষণের মধ্যে যে মৌলিক পার্থক্য সেটি আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার আমরা দেখব যে ক্রিয়া বিশেষণের ধরন। ধরনবাচক ক্রিয়া বিশেষণ। এখন আমরা লিখছি যে ক্রিয়া বিশেষণের প্রকারভেদ। ইতোমধ্যে এই বিষয়টি সামনে চলে এসেছে, ধরনবাচক ক্রিয়া বিশেষণ। এটি পেতে হলে আমাকে প্রশ্ন করতে হবে কিভাবে দ্বারা। যেমন আমরা পাচ্ছি টিপ টিপ বৃষ্টি পড়ছে, টিপ টিপ বৃষ্টি পড়ছে। এখন এই যে বৃষ্টি পড়ছে, এখানে মূল ক্রিয়াটা হচ্ছে বৃষ্টি। গতকাল আমরা পড়েছি সংযোগ ক্রিয়া। তাহলে সংযোগ ক্রিয়া যে আমরা পড়েছি সেখানে কি বোঝাচ্ছে যে সংযোগ ক্রিয়া এখানে একটি নাউন থাকবে, তাই তো, বা বিশেষণ থাকবে, এরপর একটা বিশেষ্য বিশেষণ এবং ধনাত্মক অব্যয়ের পরে যদি ক্রিয়া থাকে এরপর একটা ভার্ব থাকবে। তার মানে এখানে ক্রিয়া হচ্ছে বৃষ্টি পড়ছে, এটি আমাদের খেয়াল করতে হবে। ক্রিয়া হচ্ছে বৃষ্টি পড়ছে, এই মূল অংশটুকু পুরোটা মিলে কিন্তু ক্রিয়া, এবং এটি হচ্ছে সংযোগ ক্রিয়া। তো ফলে এখানে যখন প্রশ্ন করছি কিভাবে পড়ছে, একে প্রশ্ন করছি কিভাবে বৃষ্টি পড়ছে, কিভাবে, এটি দাঁড়াচ্ছে হাউ দ্বারা প্রশ্ন করলে। আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি যে হাউ দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাবো, ক্রিয়া বিশেষণ পাবো। হোয়েন দ্বারা প্রশ্ন করলে ক্রিয়া বিশেষণ পাবো। হোয়াট দ্বারা প্রশ্ন করলে ক্রিয়া বিশেষণ পাবো বা অ্যাডভার্ব পাবো। তাহলে বৃষ্টি পড়ছে, যদি বলি কখন বৃষ্টি পড়ছে, তখন কিন্তু এটির উত্তর পাচ্ছি না। ফলে ধরনবাচক ক্রিয়া বিশেষণ পেতে হলে আমাকে এই হাউ দ্বারা প্রশ্ন করতে হবে। কিভাবে বা হাউ দ্বারা প্রশ্ন করতে হবে। আমরা তিনটি বিষয় পড়েছিলাম, যে কখন, কোথায়, কিভাবে। কখন, কোথায়, কিভাবে, এই যে প্রশ্ন করছি এগুলো বিভিন্ন রকম প্রকার ভেদের মধ্যে যাবে। ধরনবাচক ক্রিয়া বিশেষণ তখন আমরা পাচ্ছি যখন কিভাবে দ্বারা প্রশ্ন করছি, বৃষ্টি পড়ছে কিভাবে, টিপ টিপ বৃষ্টি পড়ছে। এটি আরেকটি হতে পারে যে মুষলধারে বৃষ্টি পড়ছে, মুষল ধারে বৃষ্টি পড়ছে, এটিও হতে পারে। তাহলে কিভাবে বৃষ্টি পড়ছে, মুষলধারে বৃষ্টি পড়ছে।
হাউ দ্বারা প্রশ্ন করছি, উত্তর পেয়ে যাচ্ছি। ক্লিয়ার। দ্বিতীয় যেটি রয়েছে কালবাচক ক্রিয়া বিশেষণ। খেয়াল করি, কালবাচক ক্রিয়া বিশেষণ। তাহলে কালবাচক ক্রিয়া বিশেষণ বলতে আমরা কি বুঝছি? কোনটা দিয়ে হবে? হোয়েন, কখন। কারণ কখন দ্বারা প্রশ্ন করলে আমরা সময় পাই, তার মানে এটি সময়কে নির্দেশ করছে। কাল বা সময় যদি এখন লিখি, শুধু চেঞ্জ করে দিব, দুপুরবেলা বৃষ্টি পড়ছে, তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হোয়েন। কখন বৃষ্টি পড়ছে? হোয়েন। তাহলে এটি কাল বা সময়কে নির্দেশ করছে। কি নির্দেশ করছে? কাল বা সময়। আমাদের মেন বইয়ে যে উদাহরণটি আছে সেটি আমরা দেখব। যথাসময়ে সে হাজির হয়। প্রশ্ন করছি, কখন হাজির হয়? সে কখন হাজির হয়? একে যদি প্রশ্ন করি এটা দ্বারা, তাহলে আমরা কি উত্তর পাচ্ছি? কখন প্রশ্ন করলে যথাসময়ে, তার মানে এটা হচ্ছে টাইম বা কালকে বোঝাচ্ছে। তারপর আরেকটি উদাহরণ রয়েছে, আজকাল ফলের চেয়ে ফুলের দাম বেশি। আজকাল, আজকাল ফলের চেয়ে ফুলের দাম বেশি। এই যে আমরা বলছি আজকাল ফলের চেয়ে ফুলের দাম বেশি, তাহলে সেটি কি নির্দেশ করছে? যে কখন ফলের চেয়ে ফুলের দাম বেশি। তাহলে আমরা পাচ্ছি এখানে আজকাল, এটি সময়কে নির্দেশ করছে। তাহলে আমরা দুটি পেলাম। প্রথমে ছিল ধরনবাচক, দ্বিতীয় হচ্ছে কালবাচক। প্রথমে হচ্ছে ধরনবাচক, এটি আমরা পেয়েছি। এরপর আমরা কি পাচ্ছি? দুটি পেলাম, আরেকটি হচ্ছে স্থানবাচক। এবার আমরা লিখব স্থানবাচক ক্রিয়া বিশেষণ, 3 নাম্বারটি। স্থানবাচক ক্রিয়া বিশেষণ। মিছিলটি সামনে এগিয়ে যায়। মিছিলটি সামনে এগিয়ে যায়। তাহলে আপনাদের প্রশ্ন জাগতে পারে, স্যার এখানে ক্রিয়া কোথায়? ক্রিয়া, এই পুরো অংশটা ক্রিয়া, এবং এই ক্রিয়ার নাম হচ্ছে যৌগিক ক্রিয়া। আমরা গতকাল পড়েছি যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়া কারণ এটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া, আর এটি হচ্ছে সমাপিকা ক্রিয়া।
তাহলে অসমাপিকা ক্রিয়া এবং সমাপিকা ক্রিয়া মিলে যে ক্রিয়াপদ হয় সেটি হচ্ছে যৌগিক ক্রিয়া। এই যৌগিক ক্রিয়া আমরা কিন্তু গতকাল পড়েছি ক্রিয়াপদ চ্যাপ্টারে। আপনার ইচ্ছা করলে আমাদের যে আগে ক্লাসটি দেখে নিতে পারেন, সেখানে এটি রয়েছে, বিস্তারিত আলোচনা রয়েছে। তাহলে মিছিলটি সামনে এগিয়ে যায় যখন বলছি, প্রশ্ন করছি এগিয়ে যায়, কখন এগিয়ে যায়? উত্তর নাই। কোথায় এগিয়ে যায়? কোথায় বললে উত্তর পাচ্ছি সামনে। প্রশ্ন করছি কোথায় এগিয়ে যায়? এটি হচ্ছে সামনে এগিয়ে যায়, মিছিলটি সামনে এগিয়ে যায়। তাহলে এটি একটি প্লেস বা স্থানকে নির্দেশ করছে। যেমন যদি আমরা বলি যে লিমন বাড়িতে যাচ্ছে, এখানে প্রশ্ন করছি যাচ্ছে, তাহলে কোথায় যাচ্ছে? বাড়িতে, একটি স্থানের নাম। ফলে এটিকে আমরা পাচ্ছি যে স্থানবাচক ক্রিয়া বিশেষণ। এবং স্থানবাচক ক্রিয়া বিশেষণ পেতে হলে আমাদেরকে প্রশ্ন করতে হবে যে কোথায় যাচ্ছে, ক্রিয়াকে প্রশ্ন করতে হবে কোথায় দ্বারা। ফলে এটি এই ক্যাটাগরিতে পড়েছে। এরপর আমরা আরেকটি উদাহরণ দেখব, আরেকটি ধরন, সেটি হচ্ছে নেতিবাচক ক্রিয়া বিশেষণ। 4 নাম্বার। নেতিবাচক ক্রিয়া বিশেষণ এটি কিভাবে হচ্ছে আমরা উদাহরণ দেখব। না, নি, না, নি ইত্যাদি নেতিবাচক দিয়ে ইত্যাদি দিয়ে নেতিবাচক ক্রিয়ার নেতিবাচক অবস্থা বোঝায়। ইত্যাদি দিয়ে ক্রিয়ার নেতিবাচক অবস্থা বোঝায়। ফলে এটি নেতিবাচক ক্রিয়া বিশেষণ। এবং এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি ক্রিয়ার পরে বসে। দেখুন সবগুলোই কিন্তু ক্রিয়ার আগে বসতো, কিন্তু এটি ক্রিয়ার পরে বসে। কারণটা আমরা এখনই বলবো। সে এখন যাবে না, সে এখন যাবে না। এখানে প্রশ্ন করতে পারেন যে এই যে যাবে না, তাহলে যাবে তো ক্রিয়া। যদি প্রশ্ন করতাম কোথায়, কখন যাবে না, তাহলে এখন যাবে না, এটি তখন হতো যে এখন যাবে না, এটি হচ্ছে কালবাচক হতো। কিন্তু প্রশ্ন করা হচ্ছে যে একে না কেন প্রশ্ন করছে। এখন আমরা কি কখনো বাক্যে এরকম লিখেছি সে এখন, এই বাক্যটা খেয়াল করুন, সে এখন না যাবে, এরকম কখনো লিখেছি? আমরা কখনোই কিন্তু এরকম লিখিনি। না যাবে কখনো এরকম লেখা হয় না। এটার কারণ হচ্ছে বাক্যের গঠন, যে স্ট্রাকচার, আসক্তি বলে একটা বিষয় রয়েছে। আসক্তি বাক্য হওয়ার ক্ষেত্রে যে শর্ত রয়েছে, একটি হচ্ছে আকাঙ্ক্ষা, এটি হচ্ছে 2 নাম্বার শর্ত আসক্তি। আসক্তি হচ্ছে সুশৃঙ্খল পদ বিন্যাস। যেমন আমি ভাত খাই, আই ইট রাইস। এখানে বাক্যের স্ট্রাকচার কি? সাবজেক্ট, ভার্ব,
অবজেক্ট। বাংলায় কি? আমি ভাত খাই। এখানে কি রয়েছে? এখানে রয়েছে সাবজেক্ট, তারপর অবজেক্ট, তারপর ভার্ব। তার মানে ইংরেজি স্ট্রাকচার হচ্ছে SVO, আর বাংলায় হচ্ছে SOV। এখন আমি যদি বলতাম আমি ভাত খাই না, তাহলে নাটা কোথায় বসতো? দেখুন, আমি ভাত খাই না, নাটা পরে বসতো, কারণ এটি হচ্ছে বাক্যের যে স্ট্রাকচার রয়েছে বা গঠন রয়েছে, কে কোথায় বসবে তার জন্য ইতিবাচক শব্দের ক্ষেত্রে কিন্তু না বসবে না, যেহেতু নেতিবাচক অর্থ প্রকাশ করবে। আমরা জানি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য, আমরা একটু এইদিকে উপরে খেয়াল করি যে বিবৃতিমূলক বাক্য, বিবৃতিমূলক এর মধ্যে দুইটা ক্যাটাগরি রয়েছে, হ্যাঁ বোধক, আরেকটা হচ্ছে না বোধক। হ্যাঁ বোধক কি? যেমন আমি যাব, আমি যাব, এটাও কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে ASSERTIVE অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য হ্যাঁ বোধক অংশ রয়েছে এবং না বোধক অংশ রয়েছে। তাহলে আমি যাব, আবার আমরা বলছি আমি যাব না। তাহলে এখানে বললাম যে আমি যাব, এখানে বললাম আমি যাব না, তাহলে এখানে না কোথায় বসেছে? না পরে বসেছে। তার মানে স্ট্রাকচারের কারণে না পরে বসবে। ফলে নাকে যদি শুধুমাত্র এই নাকে যদি দাগ দেওয়া হয়, এটিকে যদি বলি না, নায়ের নিচে দাগ দিয়ে বলে এটি কোন পদ, তখন আমরা বলবো ক্রিয়া বিশেষণ। আর যদি বলে এখনের নিচে দাগ দেয়, এভাবে বলে এখন, এটি কোন পদ? এর নিচে দাগ দিলে এটিকে আমরা বলবো কালবাচক ক্রিয়া বিশেষণ। তার মানে একই বাক্যে দুই ধরনের ক্রিয়া বিশেষণ আমরা পাচ্ছি। একটি হচ্ছে কাল বা সময়বাচক ক্রিয়া বিশেষণ যদি এখনের নিচে দাগ দেওয়া থাকে, আর যদি নায়ের নিচে দাগ দেওয়া থাকে তাহলে নেতিবাচক ক্রিয়া বিশেষণ। ফলে আমাদের যে উত্তর থাকবে পরীক্ষায়, অপশন থাকবে 4টা, ক খ গ ঘ, সেখানে কিন্তু না পেলেই আমরা বুঝতে পারবো নায়ের নিচে যদি দাগ দেওয়া থাকে তাহলে আমরা বলে ফেলবো যে সেটি হচ্ছে নেতিবাচক ক্রিয়া বিশেষণ। কারণ বাকি 3টা কিন্তু খুবই সহজ। একটি হচ্ছে স্থানবাচক, স্থান বলতে বোঝাবে বাড়ি, গাড়ি বা যে কোনো আকাশ বা যে কোনো জায়গা। আরেকটি হচ্ছে সময় বোঝাবে কালবাচক, আর ধরন বোঝাবে কিভাবে পড়ে, অ্যাবস্ট্রাক্ট, আন্তরিকভাবে, ধরতে পারবো না, ছুতে পারবো না, যেমন সে আন্তরিকভাবে চলে বা আন্তরিকভাবে কাজ করে। তাহলে আন্তরিকতাটা তো আসলে ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা অ্যাবস্ট্রাক্ট বিষয়। তো এই অ্যাবস্ট্রাক্ট বিষয়টা থাকবে হাউ এর সাথে, তার মানে হোয়েন, হোয়ার, হাউ। আর না যাবে নেতিবাচকে। আরেকটি ধরন রয়েছে পদানু ক্রিয়া বিশেষণ। এবারে আমরা দেখব পদানু ক্রিয়া বিশেষণ। পদানু অর্থ কি এটি আগে বুঝতে হবে। পদানু ক্রিয়া বিশেষণ এটি কি বোঝাচ্ছে? বাক্যের মধ্যে বিশেষ কোনো ভূমিকা পালন না করলেও কি বা যে, তারপর রয়েছে না, তো, কি বা যে, না, তো, এগুলো বাক্যে অনেক সময় ব্যবহৃত হয়। কি যে বলেন, যাব না তো, আমি জানি না তো, এই যে বলছি যে যাব না তো,
জানি না তো, এ তো আমার বিষয় নয়। এই যে বিভিন্ন রকম বিষয় আসে, তো বা যে, এই বিষয়গুলো যখন ব্যবহৃত হয় তখন সেগুলোকে আমরা বলবো পদানু ক্রিয়া বিশেষণ। যেমন আমি কি যাব, দেখুন প্রশ্ন করছি, আমি কি যাব, তাহলে এখানে আমরা পাচ্ছি কি। একে যদি প্রশ্ন করি কখন, কোথায়, ক্রিয়াকে এবং কিভাবে, উত্তর কিন্তু পাবো না। তার মানে এই তিনটি দিয়ে যদি উত্তর পাই তাহলে তিন ধরনের মধ্যে যাবে। এই তিনটি প্রশ্ন করব কখন, তাহলে যদি পাই উত্তর পাই তাহলে সেটি সময় বা কালবাচক। যদি কোথায় পাই তাহলে সেটি স্থানবাচক। আর কিভাবে পেলে, কিভাবে দিয়ে প্রশ্ন করলে উত্তর যদি পাই তাহলে সেটি ধরনবাচক। এর বাইরে আমরা দুইটা পাবো। একটি হচ্ছে না দিয়ে না নি। না নি এটি কি বোঝাচ্ছে, নেতিবাচক, এর সাথে নেতিবাচকতাই জড়িত রয়েছে, তার মানে চলে গেল। এর বাইরে যেটাই থাকবে সেটা আসবে পদানু এর মধ্যে। যেমন খুব যে বলেছিলেন আসবেন, খুব যে বলেছিলেন আসবেন। খুব যে বলেছিলেন আসবে, কই এলো না তো। অনেক সময় আমরা বলি যে খুব যে বলেছিলেন এটি পরীক্ষায় আসবেই, কই এলো না তো। এই যে খুব যে বলেছিলেন আসবে কিন্তু এলো না তো, অর্থাৎ আসার কথা ছিল, বলেছিল আসবে কিন্তু আসেনি। এর ফলে এখানে আমরা পাচ্ছি যে, দেখুন কোথাও কিন্তু না, না বা নি এগুলো নেই। তার মানে না নি বোঝাচ্ছে হচ্ছে নেতিবাচক ক্রিয়া বিশেষণ। আর কি যে এগুলো হচ্ছে পদানু, অর্থাৎ পদকে ফলো করবে, সেটি পদানু, অর্থাৎ পদের ক্ষেত্রে আমরা যখন পাচ্ছি যে কি যে এগুলো বসবে তখন সেটা পদানু ক্রিয়া বিশেষণ। খুব যে বলেছিলেন আসবেন, কখনো বা দেখা হবে। আরেকটি প্রশ্ন করছি, কখনো বা দেখা হবে, এটি আমরা কিভাবে বলবো? যখন কেউ চলে যায় একেবারে মানুষের জীবন থেকে, তখন বলে যে আসি যাই, তাহলে তখন আবার বলে যাও, কখনো বা দেখা হবে। এই যে কখনো বা দেখা হবে, এটি আমরা এই যে বা দিয়ে লিখে থাকি। কখনো বা আবার কথা হবে পাখির সাথে, কখনো বা আবার কথা হবে সেই বালুকা চড়ে, কখনো বা আবার কথা হবে আমার সেই গাংচিলের সাথে, কখনো বা আমার দেখা হবে তোমার সাথে বালুকা চড়ে সেই বিলের ধারে। এরকমভাবে কবিতাও কিন্তু বলা যায়। এই যে কখনো বা দেখা হবে, কখনো বা যাওয়া হবে, কখনো বা বলা হবে, কখনো বা বলা হয়নি, কখনো বা দেখা হয়নি, কখনো বা জানা হয়নি সে অজানা রহস্য। এই যে বা আমরা ব্যবহার করে থাকি সেটি হচ্ছে পদানু ক্রিয়া বিশেষণ। ফলে আরো রয়েছে, সেগুলো আমরা দেখব উদাহরণের মাধ্যমে। যেমন আরেকটু বসুন না, ভালো লাগবে। এখানে কিন্তু না রয়েছে, কিন্তু না থাকলে যে সেটি নেতিবাচক ক্রিয়া বিশেষণ হবে তা না। খেয়াল করতে হবে, এটি কিন্তু আবদার বোঝাচ্ছে, অনুরোধ, অনুরোধ বা আবদার। আর একটু বসুন না, ভালো লাগবে।
অনেক সময় একজন দুজন মানুষ বসে আছে, একজন উঠে পড়তে যাচ্ছে, তখন আরেকজন রিকোয়েস্ট করে বলছেন যে আরেকটু বসুন না, ভালো লাগবে। এই যে আরেকটু বসুন না, ভালো লাগবে বলছে, সেটি এখানে আমরা কি পাচ্ছি, অনুরোধ বোঝাচ্ছে। যেমন এটা দিয়ে আরো বাক্য বলা যেতে পারে, আরেকটু খাও না বাবা, এরকম বলে মায়েরা, এটা বেশি বলে, আরেকটু খাও না বাবা। তাহলে এটা কিন্তু রিকোয়েস্ট করছে বা অনুরোধ করছে যে আরেকটু খাওয়ার জন্য, জোরাজুরি করছে, একটু জোরাজুরি করছে যে আরেকটু খেলে ভালো লাগবে। মায়েরা এটি বেশি করে থাকে। তাহলে এখানে না মানে কিন্তু না, নেতিবাচক না। এখানে যে না ব্যবহার হয়েছে, আর আমি আমি যাব না, আমি যাব না। ফলে এই যে না, এই না হচ্ছে সরাসরি অর্থ, সরাসরি একটি নির্দিষ্টভাবে অর্থ প্রকাশ করছে, সরাসরি বা নির্দিষ্টভাবে অর্থ প্রকাশ করছে। কিন্তু যখন বলছে আরেকটু বসুন না, এটি কিন্তু অনুরোধ বা আবদার বোঝাচ্ছে। ফলে অনুরোধ আবদার এক বিষয়, আর আমি যাব না, খাবো না, এটি একটি সিদ্ধান্ত। এটিকে আমরা কি বলবো? সিদ্ধান্ত। সিদ্ধান্ত, সিদ্ধান্ত আরেক বিষয়। আমি যাব না, আমি পড়বো না, আমি খেলবো না, আমি বলবো না, এটি কিন্তু সুনির্দিষ্ট সিদ্ধান্ত এবং দৃঢ় সিদ্ধান্ত। কিন্তু এই যে যখন আমরা বলছি আরেকটু বসুন না, ভালো লাগবে, আরেকটু খাও না বাবা, তখন এটি অনুরোধ বোঝাচ্ছে। কাজে না থাকলেই যে নেতিবাচক হবে তা তো নয়। তার নায়ের অর্থটা এখানে বুঝতে হবে। যদি সুনির্দিষ্ট সিদ্ধান্তকে বোঝায় তাহলে সেটি কিন্তু নেতিবাচক ক্রিয়া বিশেষণ। আর যদি অন্য কিছু বোঝায়, অনুরোধ, রিকোয়েস্ট করে কোনো কিছু বোঝাচ্ছে, সেটি কিন্তু এখানে আমরা বুঝতে পারছি যে পদানুক ক্রিয়া বিশেষণ। আরেকটি হচ্ছে তো। যেমন তো, তো কখন ব্যবহার হয়? অনেক সময় আমরা বলি আপনি বলেন তো কি বলবেন। আপনি বলেন তো কি বলবেন, এই যে তো ব্যবহার করছি, সেটিও কিন্তু পদানুক ক্রিয়া বিশেষণ। পদানুক ক্রিয়া বিশেষণকে আমরা কিভাবে মনে রাখবো? যে এটাকে বাদ দেন, তোকে বাদ দেন, তোকে বাদ দিলে কি হচ্ছে, আপনি বলেন কি বলবেন। এটি অর্থের কিন্তু পরিবর্তন হচ্ছে না। দেখুন, এটিকে আমি বাদ দিই, আপনি বলেন কি বলবেন, অর্থাৎ আমি জানতে চাচ্ছি। এখন তো বললেও কিন্তু হচ্ছে না, এটি আসলে অলংকার, গহনার মতো কাজ করছে। গহনা, গহনা কি করছে? সৌন্দর্য বৃদ্ধি করছে। ঠিক এরকম তো এটিকে এটিকে যদি আমরা বাদ দেই, তাহলে যে মূল যে মানুষটি, সেটি কিন্তু, বা মূল সাবজেক্ট, সেটি কিন্তু অর্থ পরিবর্তন হচ্ছে। যেমন এখানে বাদ দেন, না বাদ দেন, আরেকটু বসুন, ভালো লাগবে। তাহলে এই যে আরেকটু বসুন, ভালো লাগবে, এটা আর আরেকটু বসুন না, ভালো লাগবে, অর্থের কি পরিবর্তন হয়? শুধু গলার টোন এবং রিকোয়েস্টের ধরন পরিবর্তন হয়। কিন্তু মূল বিষয় হচ্ছে যে এটি বাদ দিলে কিন্তু এর অর্থের পরিবর্তন হয় না। ফলে যখন আপনি বলছেন আমি যাব না, এই নাকে যদি আপনি বাদ দেন, তাহলে অবস্থা কি দাঁড়ায়? এটি কিন্তু ইতিবাচক বাক্য হয়ে যায়, হ্যাঁবোধক বাক্য হয়ে যায়। হ্যাঁবোধক, হ্যাঁবোধক বাক্য। যেমন আমি যাব, এটি হ্যাঁবোধক বাক্য। যখন বলছেন না আমি যাব না, তখন এটি নাবোধক বাক্য। এটি কিন্তু এখন নাবোধক বাক্য, এই যে কেটে দিলাম, নাবোধক বাক্য। ফলে হ্যাঁবোধক বাক্য আর নাবোধক বাক্যের মধ্যে যে অর্থের পরিবর্তন, সেই অর্থের পরিবর্তনটাকে নির্দেশ করছে এই না। কিন্তু যখন আমরা এই পদের মধ্যে না বাদ দিচ্ছি, তখন কিন্তু সে অর্থের পরিবর্তন করছে না। তার মানে কি? সে হচ্ছে গহনা। কোথাও গেলে মানুষ যখন গহনা পরে সৌন্দর্য বৃদ্ধির জন্য, ঠিক এরকম বাক্যের অলংকার রয়েছে, সেই অলংকারের মধ্যে এখানে না বসেছে। একে যদি আপনি বাদ দেন,
রেখে দেন তাহলে কিন্তু অর্থের পরিবর্তন ঘটছে না। তাহলে অর্থের পরিবর্তন ঘটলে এক বিষয়, আর অর্থের পরিবর্তন না ঘটলে সেটি পদানু ক্রিয়া বিশেষণ। এবার ক্রিয়া বিশেষণের যে গঠন সেটি আমরা দেখি। ক্রিয়া বিশেষণের গঠন বিবেচনায় দুই প্রকার। গঠন বিবেচনায়, তাহলে গঠন বিবেচনায় ক্রিয়া বিশেষণ দুই প্রকার। কিরকম? একটা হচ্ছে একপদী, যেমন অর্থাৎ ক্রিয়া বিশেষণ আমরা যে বাক্যে পাবো সেখানে যদি একটা পদ দিয়ে ক্রিয়া বিশেষণ বোঝায় তাহলে সেটা একপদী ক্রিয়া বিশেষণ, আর যদি দুইটা পদ দিয়ে ক্রিয়া বিশেষণ বোঝায় তাহলে সেটি বহুপদী ক্রিয়া বিশেষণ। যেমন একপদী বলতে আমরা পাচ্ছি সে জোরে কথা বলছে। তাহলে এইটুকু হচ্ছে ক্রিয়া, কথা বলছে, সংযোগ ক্রিয়ার মধ্যে পড়েছে। তাহলে সে কিভাবে কথা বলছে? জোরে কথা বলছে। যখন প্রশ্ন করছি কিভাবে, কিভাবে, তারপর কখন, কোথায়, প্রশ্ন করছি দেখি আগে উত্তর পাই কিনা। যেহেতু প্রশ্ন করছি কোথায়, উত্তর নাই, কখন, উত্তর নাই, কিভাবে প্রশ্ন করছি তখন উত্তর পাচ্ছি জোরে, তার মানে এটি আগে অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। এটাই কনফার্ম হলাম। এখন এখানে ক্রিয়া বিশেষণ যে পাইলাম, এখানে পদ কয়টা দেখুন, একটা পদ। এখন যদি বলতাম সে জোরে জোরে কথা বলছে, তাহলে এটা কি হতো? এটা হতো বহুপদী ক্রিয়া বিশেষণ। বহুপদী, বহুপদী। এর কারণ কি দেখুন, সে কথা বলছে, এটা হচ্ছে ভার্ব বা ক্রিয়া। তাহলে কিভাবে কথা বলছে? জোরে জোরে। এখানে একটা পদ, এক, দুই, তাহলে ক্রিয়া বিশেষণ এখানে ডাবল রয়েছে, ফলে এটি বহুপদী ক্রিয়া বিশেষণ। যেমন সে আস্তে চলছে, সে আস্তে হাঁটছে। যখন বলছি আস্তে হাঁটছে তখন কিন্তু এখানে পদ, এটি প্রশ্ন করছি কিভাবে, কিভাবে হাঁটছে, উত্তর পাচ্ছি, যেহেতু উত্তর পাচ্ছি তাই এটি ক্রিয়া বিশেষণ। কিন্তু ক্রিয়া বিশেষণ হলেও এটা কয়টা ক্রিয়া বিশেষণ? একটা, তার মানে এটি হচ্ছে একপদী ক্রিয়া বিশেষণ। একপদী ক্রিয়া বিশেষণ। পাশাপাশি আমরা আরো উদাহরণ দিতে পারি যে সে ভয়ে ভয়ে লিখছে। আরেকটি উদাহরণের মাধ্যমে আমরা আজকে ক্লাসটি শেষ করব। সে ভয়ে ভয়ে লিখছে। তাহলে এই যে প্রশ্ন করছি সে কিভাবে লিখছে, সে ভয়ে ভয়ে লিখছে। এখানে হচ্ছে এক পদ, এখানে হচ্ছে আরেক পদ, তাহলে দুটি পদ এখানে পাচ্ছি। ভয়ে ভয়ে লিখছে, তাহলে একপদী ক্রিয়া বিশেষণ হচ্ছে যখন একটা পদ দিয়ে ক্রিয়াকে বিশেষায়িত আপনি করবেন তখন সেটি হচ্ছে একপদী ক্রিয়া বিশেষণ। আর যখন দুইটি পদ দিয়ে ক্রিয়াকে বিশেষিত করা হবে তখন সেটি বহুপদী ক্রিয়া বিশেষণ। আশা করি আমরা বুঝতে পেরেছি, এবং একটি ক্লাসে কিন্তু আমরা ক্রিয়া বিশেষণ শেষ করে দিয়েছি, এবং আজকের পরে এখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে কিন্তু আমাদের শিক্ষার্থীরা পারবে এই বিশ্বাস আমরা রাখি। কারণ যেভাবে আমরা এখানে বিশ্লেষণটা দেখিয়েছি, যদি আমরা ক্লাস মনোযোগ দিয়ে করে থাকি তাহলে আমরা কিন্তু খুব নিশ্চয়ই এখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে পারবো। আর পাশাপাশি যেখানে আমরা যে অংশটুকু বুঝতে পারিনি সেটির জন্য আমরা কমেন্ট করতে পারি,
এবং কমেন্ট করে শিক্ষার্থীরা জানিয়ে দিতে পারো যে তোমরা আর কি কি অধ্যায়ে ক্লাস করতে চাও, সেই বিষয়ে ক্লাস নেওয়া হবে। আরেকটি বিষয়, আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে আমরা কমেন্ট প্রত্যাশা করি যে ভালো হয়েছে বা এরকম আরও ভালো হতে হবে, এরকম কমেন্ট আমরা চাচ্ছি। পাশাপাশি এখানে আমরা দেখালাম যে ক্রিয়া বিশেষণ আর বিশেষণের মধ্যে পার্থক্য কী। আশা করি শিক্ষার্থীরা ধরতে পেরেছ। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।